আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন কুষ্টিয়া জেলার অন্যতম একজন নন্দিত ব্যক্তিত্ব, শহীদ জিয়ার অন্যতম আদর্শের একজন সৈনিক, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং কুষ্টিয়া ৩ সংসদীয় আসনের নন্দিত মুখ জনাব কুতুবুদ্দিন আহমেদ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূলের শহীদ জিয়ার আদর্শের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব, দীর্ঘ সময় যাবৎ যিনি রাজপথে চড়াই উতরাই পেরিয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন, তার কাছ থেকে আমরা ইতিহাসের কিছু তথ্য বিশেষ করে কুষ্টিয়ার রাজনীতি নিয়ে কিছু আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব কুতুবুদ্দিন আহমেদ, যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন এই দীর্ঘ সময় যাবৎ জাতীয়তাবাদী দল সুপ্রতিষ্ঠিত হয়েছে, খুব ক্রুশিয়াল একটা মোমেন্টে যে সময়গুলিতে এদেশের মানুষের প্রাণকর্তা কে হবে এটি নিয়ে নানা রকম আলোচনা চলছিল। কেননা একে তো স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে একটা প্রেক্ষাপট, এরপরে আবার ৭৫-এর পরের একটি প্রেক্ষাপট। আমরা প্রথম প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনি যদি আপনার সূচনা বক্তব্যে জানাতেন যে কবে থেকে, কি প্রেরণা থেকে আপনি শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজপথে আসলেন? ধন্যবাদ আপনাকে, আপনার এই অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য আমার এবং আমার দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠান যারা শুনছেন, যারা দেখছেন, সেই সমস্ত দর্শক শ্রোতাদের অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টা উত্থাপন করলেন, একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা সময়ের কথা বলছেন, যেটা স্বাধীনতা পূর্ব, তারপরে স্বাধীনতা যুদ্ধ, এদেশের রাজনীতির বিভিন্ন পট পরিবর্তনের যে প্রেক্ষাপট, তার মধ্যে অনেকগুলা স্তর আছে, ৭৫ আছে, ৯০ আছে, ৯১ আছে। এই সমস্ত বিষয়গুলা যদি বলতে হয় তাহলে আমি প্রথমে স্বাধীনতার সংগ্রাম বলি, আর আন্দোলন বলি, আর যুদ্ধ বলি, সব কিছুই তো এক সূত্রেই গাঁথা। প্রথমে আপনার হচ্ছে সংগ্রাম হয়, আন্দোলন হয়, কোনো একটা পর্যায়ে এসে একটা চূড়ান্ত পরিণতির জন্য যখন স্বাধীনতার প্রশ্ন আসে তখন সেটা যুদ্ধেই রূপান্তরিত হয়। কোনো দেশে এটা আলোচনা টেবিলে সম্পন্ন হয়েছে, আর পৃথিবীতে যে সমস্ত দেশে যুদ্ধের মাধ্যমে, জনযুদ্ধের মাধ্যমে এটার নিষ্পত্তি হয়েছে বা ফয়সালা হয়েছে, তার মধ্যে অন্যতম দাবিদার হচ্ছে আমাদের এই প্রিয় বাংলাদেশ, যেখানে আমাদের ৯ মাসের রক্তক্ষয়ী লড়াই সংগ্রাম, সশস্ত্র লড়াই সংগ্রাম এবং অসংখ্য মৃত্যু, অসংখ্য ইজ্জতহানির, সম্পদহানির বিনিময়ে আমরা এই ভূখণ্ডটা স্বাধীনভাবে অর্জন করতে পেরেছি। এই স্বাধীনতা তো আসলে শুধু ৯ মাসের যুদ্ধের ফসল না, দীর্ঘ বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়ে দেশের মানুষ মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে পশ্চিমাদের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটা স্বাধীন সার্বভৌম নিজস্ব একটা ভূখণ্ডের আকাঙ্ক্ষা তাদের মধ্যে সবসময় কাজ করেছে। এবং সেই আকাঙ্ক্ষার থেকেই আমাদের এখানে ৪৭-এর পরেই জন আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ আমরা দেখেছি। আমরা ৪৮ দেখেছি, ৫২ দেখেছি, ৬৯ গণ আন্দোলন, সব কিছুই ছিল কিন্তু একটা জনমানুষের আকাঙ্ক্ষা যে আমরা একটা নিজের স্বাধিকার, নিজস্ব একটা ভূখণ্ড যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলবো, বিচরণ করব, আমাদের আর্থিক সক্ষমতা প্রদর্শন করব, সব কিছু মিলেই বিষয়টা ছিল। বৈষম্যহীন একটি রাষ্ট্র, রাইট, যেখানে ন্যায় বিচার থাকবে। শুধু ন্যায় বিচার বললেই হবে না, সুষম বিচার ব্যবস্থা আর কি, সবার জন্য সাম্যের বিচার আর কি। তা যখন একটু উপেক্ষিত হয়েছে, মানুষ কিন্তু প্রস্তুতি ছিল যে আমরা এর থেকে এই বাতায়ন ভেঙে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু সে সময় যারা আমাদের দেশে রাজনৈতিক দলগুলো ছিল, রাজনৈতিক নেতৃত্ব ছিল, তারা অনেক কিছু করার পরও ঠিক উপযুক্ত মুহূর্তে তাদের যে কাঙ্ক্ষিত, তাদের কাছ থেকে যে প্রত্যাশাটা মানুষ করছিল, সেটা আসলে ইতিহাসই প্রমাণ অতীতে করেছে, আগামীতে আরও চলছেরা বিশ্লেষণ করে করবে, সেই কাঙ্ক্ষিত রিটার্নটা তাদের কাছ থেকে আমরা পাইনি। যাক, আমাদের সৌভাগ্য। এখানে দুটি বিষয় কাজ করেছে কিনা, অর্থাৎ যারা আন্দোলনকারী ছিল, যারা মেজরিটি পার্টি নেতৃত্ব দিয়েছে ভোট ৭০-এর নির্বাচনে, যারা বিজয়ী ছিল, তারা চেয়েছিল রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, কিন্তু এদেশের মানুষ চেয়েছিল যে না, ওদের কাঠামোর রাষ্ট্র ক্ষমতার চাইতে আমরা নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা, এই যে ভূখণ্ডের স্বাধীনতার জায়গায় তাদের যে বৈপরীত্য যেটি আপনি বলছিলেন, সেই বৈপরীত্যের দ্বারে ২৫শে মার্চের কালোরাত্রির যে প্রেক্ষাপটটি হলো, ২৬ মার্চের দিনটিতে
কিংকর্তব্যবোধ বাংলাদেশ বা পূর্ব বাংলা যে অবস্থা থাকলো, সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী থেকে একজন ব্যক্তি যেভাবে একজন আলোকবর্তিকার মতো, একজন মেসেঞ্জার হিসেবে দূতের মতো যে কাজটি করলেন, এটিকে আসলে কিভাবে খুব ভালো একটা পয়েন্ট আপনি বলছেন, উপলব্ধিটাও চমৎকার। দেখেন, এটা সত্যি কথা। এখন মনে হয় যে আমাদের দেশের জনগণ যতটা অ্যাডভান্স ছিল, রাজনৈতিক দলগুলো অতটা আসলে তাদের পারসেপশনটা ধরতেই পারেনি যে মানুষ কি চাচ্ছে। এরা রাজনীতির কারণে এদের একটা উপলব্ধি ছিল যে আমরা ভোট পেয়েছি, অথবা আমরা পাকিস্তানিদের সেই টেরিটরি গণ্ডির মধ্যে আমরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করব, কেউ প্রেসিডেন্ট হবো, মন্ত্রী হবে। এই তো মানুষ কিন্তু, এদেশের সাধারণ মানুষ কিন্তু তার থেকে অনেক অ্যাডভান্স ছিল, যে না, আমরা ওইটা না, আমরা আমাদের মতন একটা শাসন ব্যবস্থা চাই, এবং সেই শাসন ব্যবস্থায় তারাই থাকবে আমাদের লোকগুলাই, যারা আমাদের শাসন করবে তারাও হবে আমাদের লোক, আমরা যারা জনগণ তাদের আন্ডারে থাকবো তারাও আমরা। এই উপলব্ধিটা তদানীন্তন আওয়ামী লীগের ছিল না বলেই 25শে মার্চের ক্র্যাকডাউনের সময় যে ভূমিকা তাদের অর্জন করার কথা ছিল, যে ঘোষণা দেওয়ার কথা ছিল, পলায়ন পর মনোবৃত্তি না পোষণ করে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার যে প্রয়োজন ছিল, সেটা তার অনুভব করেনি। তা সৌভাগ্য আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনীর তদানীন্তন মেজর জিয়া রহমান, তার আরও অনুসারীরা, এটা কিন্তু সেনাবাহিনীর, আমি এটা এইভাবে বলবো না যে শুধুমাত্র নারী অবদান বা এইরকম কিছু না, সমস্ত সশস্ত্র বাহিনীর যে সমস্ত অর্গানগুলো, সেটা পুলিশ, ইপিআর, সেনাবাহিনী, সবার মধ্যেই এখন ইতিহাস চর্চা করলে যেটা দেখা যায়, এই আকাঙ্ক্ষা তাদের মধ্যে অনেক আগের থেকে জাগ্রত ছিল, এবং তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নেওয়ার ব্যাপারে তৎপরও ছিল। কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তাদের কিন্তু কোনো দিক নির্দেশনা আসেনি। এটা আল্লাহ প্রদত্তভাবে হয়তো জিয়া রহমানের মাথার মধ্যে এটা ঢুকছিল যে আমাদের একটা কিছু করার দরকার, এবং সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সমস্ত কিছু। সেনাবাহিনীর চাকরি তো আপনারা জানেন যে কত কিছু, সাংঘাতিক ব্যাপার। আজকে যদি এই দেশ স্বাধীন না হতো, তাহলে তো জিয়া রহমান সেই কোর্ট মার্শালে অনেক আগে তার ফাঁসি হয়ে যেত। কিন্তু এই সমস্ত উপেক্ষা করে তার পরিবার কোথায় যাবে, তার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনরা কি করবে, তার কি হবে, এটা কিন্তু ওনার মাথায় আসেই নাই। উনি সোজা যে স্বাধীনতার ঘোষণা দিলেন 26 তারিখে। তা এটা কারোর কাছে শুনেও না, এখন যে যা ইতিহাস বিকৃত করুক না কেন, এটা মীমাংসিত বিষয়। বিভিন্ন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উনি 26শে মার্চ নিজে ঘোষণা দিয়েছেন, এবং সেই ঘোষণার মধ্যে এটা অনেকেই বলে যে রাজনীতির বিষয়টা উনি উপেক্ষা করেছেন, কারণ উনি তো একটা সেনাবাহিনীর অফিসার, উনি তো রাজনীতির বিষয় উপেক্ষা করাটাই ওনার স্বাভাবিক। পরবর্তীকালে উনি পরিষ্কারই নিজে হেড অফ দি স্টেট হিসাবে কিন্তু ঘোষণাটা দিয়েছিলেন, কারণ একটা যুদ্ধের ঘোষণা দিতে হলে তো কাউকে না কাউকে বলতে হবে যে আমি হচ্ছে প্রধান, আমি চিফ অফ কমান্ডার, বা আমি একটা কিছু। তা উনি এই আন্তর্জাতিক এবং জাতীয় প্রেক্ষাপটে এটার বৈধতা কারণেই হচ্ছে উনি এটা বলেছিল যে আমি হচ্ছে চিফ অফ কমান্ডার, অথবা আমি হেড অফ দি স্টেট। পরবর্তীকালে একটা যুদ্ধ আমরা যাই বলি না কেন, এটা তো সত্যি কথাই, স্বাধীনতার যুদ্ধটা একটা জনযুদ্ধ। এখানে রাজনীতির একটা সংমিশ্রণ থাকা লাগে, কারণ আমাদের যুদ্ধ শুরু হওয়ার পরে তো আন্তর্জাতিক মহলের একটা প্রশ্ন আছে, স্বীকৃতির প্রশ্ন আছে। তো সবাই তখন জানতে চাবে যে এর পিছনে রাজনৈতিক সংগঠনগুলা বা কিভাবে রোল প্লে করছে। এটা কি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ হচ্ছে নাকি এটা গণতান্ত্রিক, বা ওটা একটা নিয়মতান্ত্রিক, একটা পলিটিক্যাল ওয়্যার? এটা প্রমাণ করার জন্য যখন বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন জায়গার থেকে তাকে দাবিটা করা হলো যে আপনি এটার মধ্যে পলিটিক্সটা নিয়ে এসে এটা যে একটা সুসংগঠিত যুদ্ধ, এটা একটু প্রুফ করেন। তখনও উনি স্বতঃস্ফূর্ত মনে, তার ভাবমূর্তি এতে ছোট হবে না, উনি খাটো হয়ে যাবে বা ওনার নেতৃত্ব কমে যাবে, এরকম কিন্তু ওনার মাথায় আসেনি। ওনার সরাসরি পরের দিন 27 তারিখে উনি একটা ঘোষণা দিলেন, যেটার মধ্যে ছিল হচ্ছে ইন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথাটিকে নিয়ে আওয়ামী লীগ কিন্তু ব্যাপক ব্যাপারে খেলেছে। কিরকম ব্যাটিং করেছে? উনি ছিলেন ঘোষক, ওনাকে বানানো হয়েছে পাঠক, এমনকি ওই যে প্রাইমারি স্কুলের দপ্তরে নিয়ে প্রধান শিক্ষকের ম্যাটার করে ওনাকে কিন্তু ইনসাল্ট করতে চাওয়া হয়েছে। এইগুলি বাঙালি জাতি জানে, এবং তারা এই চর্চাগুলি ইতিপূর্বে করে গেছে। 5 বছরে 71-এ যিনি মেজর, বা স্বাধীনতা তো 72-এ ধরে নিব আমরা, 72 থেকে 75-এর মধ্যে মাত্র 3 বছরে তিনি একের পর এক সেনাবাহিনীতে বিভিন্ন প্রমোশন পেয়েছেন, একেবারে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়ে গেছেন 75 সালে। অর্থাৎ 3 বছরে তার যে 5টি প্রমোশন তিনি পেলেন, এটি কতটা দূরদর্শিতা, কতটা যোগ্যতা এবং কতটা
তার জন্য উপযোগী ছিল বলেই এই প্রমোশনগুলি তিনি পেয়েছিলেন বলে আপনি মনে আচ্ছা, করেন? এটা যদি আপনি বিশ্লেষণ করতে চান তাহলে তার সেনা জীবনের ব্যাকগ্রাউন্ড একটু খেয়াল করতে হবে। দেখেন, জি। উনি কিন্তু ছিল সেনাবাহিনীর কমান্ডার জি। অফিসার, আর সেনাবাহিনীর সবচেয়ে রয়্যাল এবং মর্যাদাপূর্ণ যেটা বলা হয় সেটা হচ্ছে যারা কমান্ডো ট্রেনিং করে এবং কমান্ডো অফিসার যারা হয়, উনি কিন্তু সেটা ছিলেন। আরেকটা ইতিহাসের পিছনে ফিরে যান, 65-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় খেমকারান সেক্টরে আমাদের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে বীরত্ব, যেটা ইতিহাস খ্যাত, সমস্ত মানে যুদ্ধের যে সমস্ত ইতিহাস আছে তার মধ্যে অত্যন্ত খ্যাত বলে পরিচিত 65-এর এই ওয়ার্ডটা। খেমকারান সেক্টরে উনি তখন তরুণ ক্যাপ্টেন, জি। তার যে বীরত্ব এবং সেই ভূমিকা ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের পরেও ভারতের যে সেনাবাহিনীর যে সমস্ত পুস্তিকা আছে, ডকুমেন্টস আছে, তার মধ্যে লিখিত আছে যে একজন তরুণ বাঙালি অফিসার তার বীরত্ব প্রদর্শন করা, তার সেখানে সেই ভারতীয় একটা অফিসারের কাছ থেকে পিস্তল কেড়ে নেওয়া, এই সমস্ত কাহিনীগুলা তার কিন্তু সেনা জীবনের একটা বড় অহংকার এবং বড় অর্জন। এরপরে ধরেন 75 জাতিকে সে উদ্ধার করেছে। এই জাতি যখন নানাভাবে বিভক্ত, ইভেন কি সমস্ত প্রতিষ্ঠিত আপনার অর্গানগুলো রাষ্ট্রের, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, দিশেহারা শেখ মুজিবের মৃত্যুর পরে, সেই অবস্থায় যেমন 71 সালে সে ত্রাণকর্তা হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে আশার আলো দেখিয়েছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। 75 সালে যদি উনি 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই সেনাবাহিনীকে পুনর্গঠন করার থেকে শুরু করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যদি না করতে, এই দেশটা একেবারে এখানে অবধারিতভাবে আপনার ইতিহাস স্বীকৃত এখন যে এটা অবশ্যই আধিপত্যবাদের একটা দখলে চলে যেত, জি, এটা পরিষ্কার। তাহলে এইরকম একটা যার ব্যাকগ্রাউন্ড, তাহলে তার প্রমোশন এর মধ্যে তো কোনো অতিরিক্ত অর্জন বলে আমরা অন্তত মনে করি না। যারা পেশাগতভাবে এই জিনিসটা দেখে তারা ওনারা বুঝবেন যেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া ছিল। বরঞ্চ আমরা বলবো অন্যায় করা হয়েছে তাকে স্বাধীনতার পরে, তাকে সেনাপ্রধান না করে তাকে যে ডেপুটি সেনাপ্রধান করা হয়েছিল, এটার মধ্যে ছিল হচ্ছে একটা বৈষম্য সেখানেও ছিল, একটা ইগো। অনেকেই বলে যে একটা ইগো কাজ করেছে যে তদানীন্তন রাজনৈতিক নেতৃত্বের ভিতরে, যে আমরা ছিলাম না, কেউ আমরা পলায় ছিলাম, কেউ কারাগারে বন্দী ছিলাম স্বঘোষিতভাবে গ্রেপ্তার হয়ে, আর একটা লোক কোথাকার এক কোন অফিসার সে সেইরকম ঘোষণা দিয়ে জাতির হিরো হয়েছে, আবার যদি তাকে এখন সেনাপ্রধান করি তাহলে তো আরো বিশাল কিছু। এই সমস্ত আমাদের ধারণা, অনেক বিশ্লেষকরাও বলেন যে এই সমস্ত কারণে বরঞ্চ তার প্রতি বৈষম্য করা হয়েছে এবং তাকে সেনাপ্রধান না করাটাই ছিল অনৈতিক এবং অন্যায়। এই বৈষম্যের চূড়ান্ত ফাইসালা আমরা দেখলাম কিনা 75-এর পরে দেশটা যখন খুবই অস্থিতিশীল, দেশের কোনো সরকারই ছিল না, কারণ খন্দকার মোশতাকের সরকার কিন্তু একেবারে গভর্নমেন্টটা রান করাতে পারেনি। বিশেষ করে লাস্ট 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত এখানে সব কিছু ছিল স্থবির। এমন অবস্থাতে সিপাহী জনতা মিলে সেনা ব্যারাকে গিয়ে এই অফিসারকে, আপনাদের নন্দিত ব্যক্তিত্ব, জাতীয়তাবাদী আদর্শের যিনি সৃষ্টিকারী, তাকে যেভাবে এদেশের মানুষের কাণ্ডারি হিসাবে ধারণ করা হলো, তাকে ক্ষমতায় বসানো হলো, একটা রেভেলেশন বটে। এটিকে আপনি আসলে আপনার জায়গায় কিভাবে বিবৃত করবেন? এই যে এখানেও কিন্তু দেখেন একটা ইয়ে আছে আর কি, মানে সূত্র আছে। সেটা হচ্ছে যে ওই সময় 75-এর সময় যে অস্থির পরিস্থিতি, বাংলাদেশে তো অনেক সেনাপ্রধান ছিলেন, রাইট, বিডিআর এর প্রধান ছিলেন, ইপিআর না তখন বিডিআরই ছিল, হ্যাঁ, তারপরে আপনার নৌ প্রধান ছিলেন, বিমান প্রধান ছিলেন, জিয়া রহমান কিন্তু তখন প্রধানও না। তাহলে এখানে দুইটা সেক্টর কাজ করেছে, একটা হচ্ছে জনগণ, যেটাকে আপনি বলেন সিপাহী জনতার বিপ্লব, আমরাও বলি তাই। তাহলে জনগণের একটা পারসেপশন ছিল যেমন একটা লোক দরকার, তার সেই জনগণের এই যে 71 সালে তার যে হিরোইজম, তার যে অর্জন, এটা তার মানে পাবলিকের মনের মধ্যে এটা গেঁথেছিল যে এই লোকটা দিয়ে হবে, তার এই কারণেই না তাকে ঘরেতে বের করেছে। সিপাহীদের কথা আসেন, এত অফিসার থাকতে জিয়া রহমানের কেন তারা প্রয়োজন হলো? তারাও জানতো যে তার যে পেশাদারিত্ব, তার যে অবদান, তার যে শৃঙ্খলাবোধ, সবকিছু মিলে এই মুহূর্তে বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার একমাত্র ব্যক্তি হতে পারে, সে হচ্ছে জিয়া রহমান। এই দুই শক্তি যখন এই অনুভূতি, এই উপলব্ধি তারা চূড়ান্ত হয়েছে, তখন তারা জিয়া রহমানকে নিয়ে এসে সামনে আবার সেই হিরো সামনে বসিয়ে এই দেশের মানে দেশটাকে রক্ষা করার একটা পথ তৈরি করে দিয়েছে। এতেও বোঝা যায় যে জিয়া রহমানের অবস্থানটা জনগণ এবং
বাহিনীগুলোর মধ্যে কি পজিশনে ছিল। 5.5টি বছর তিনি দায়িত্ব পালন করতে পেরেছিলেন। সেই জায়গা থেকে দেশ এবং বিদেশ মিলিয়ে নানা রকম সেক্টরে তিনি একটা সুসম্পর্ক তৈরি করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যে আন্তর্জাতিক বিমান বন্দর তৈরি করেছেন, সেনাবাহিনীর উন্নয়ন করেছেন, এমনকি এদেশের সবার মাধ্যমে এক ফসলিকে দু ফসলি জমি করা, খাল কাটরে দেশটাকে উন্নয়নে ভরে দাওরে, এই যে এক সেকেন্ডও যেন তিনি নিরবিচ্ছিন্ন ছিলেন না, চুপচাপ ছিলেন না, যে এমন একটি অবস্থায় 5.5টি বছরের তার যে দায়িত্বশীলতা, একটি আদর্শ রাষ্ট্র গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ক্রিয়াকর্মগুলি, তার একটু খণ্ডচিত্র যদি দর্শকদের জন্য। না, এটা দেখেন, ওই 75-এর পট পরিবর্তনের পরে তার আগের প্রেক্ষাপট তো আর আমি নতুন করে আলোচনায় এমন আনার প্রয়োজন নেই, কিন্তু সবাই আমরা জানি যে দেশটা 75-এ জিয়া রহমান যখন দায়িত্ব নিলেন তখন কি ছিল। তাদেরই প্রদত্ত চোরের দল সব চুরি করে নেয়, চাটার দল সব চাটছে। তাহলে চোরের দল আর চাটার দল দ্বারা পরিবেষ্টিত একটা ভূখণ্ড উনি পেলেন, একটা ব্যবস্থাপনা পেলেন উনি, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে এটা একটা তলাবিহীন ঝুড়ি। তাহলে সেই স্বীকৃতিপ্রাপ্ত একটা ব্যবস্থাপনা উনি পেলেন। বাসন্তীরা জাল পরে থাকে, এরকম চিত্র বাংলাদেশের গ্রামগঞ্জের সব জায়গায়, তাহলে সেই রকম একটা ব্যবস্থাপনা পেলেন। তাহলে আপনি খেয়াল করেন যেখানে এইরকম একটা ব্যবস্থাপনার মধ্যে একটা লোক দায়িত্ব নেয়, এদিকে দুর্ভিক্ষে মারা যাচ্ছে, আর এদিকে আবার আড়ম্বরের সাথে উনি ওনার পরিবারের লোকজন বিয়ে দিচ্ছেন। একদিকে হচ্ছে মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা যে মানুষ ডাস্টবিনে কুকুরের সাথে বমি করা খাদ্য খাচ্ছে, আর একদিকে হচ্ছে শান শওকত লাইটিং করে খানাপিনার আয়োজন হচ্ছে। অল্প কিছু সংখ্যক মানুষ তাদের দুর্নীতি, লুটপাট, চুরি চামারি দিয়ে বিত্ত ভৈরবে ভরে তারা শান শওকতপূর্ণ জীবনযাপন করছে, আর গোটা দেশ বলা যায় দুর্ভিক্ষের একটা চরমভূমি, না খেতে খেতে মারা যাচ্ছে। তা সেই রকম একটা দেশের দায়িত্ব পাওয়ার পরে সামান্য সময়ের মধ্যে আপনি যে কথাটা আপনার সঞ্চালনের সময় বললেন যে এটা জাগরণ, মানুষ তো আসলে তখন ছিল হতাশ যে কি হবে, চালের দাম বৃদ্ধি, লবণের দাম বৃদ্ধি, অমুক বৃদ্ধি, আইন নেই, শৃঙ্খলা নেই, রক্ষী বাহিনী ধরে নিয়ে যায় মারিছে, অমুক করছে তমুক করছে। তা সব কিছুর মধ্যে এই হতাশা জাতিকে আবারও কিন্তু উনি মুক্তি দিয়েছেন। উনি স্বপ্ন দেখিয়েছেন, উনি গ্রামগঞ্জ উনি জানতেন যে মানুষ এখন তাদেরকে যদি আমি উদ্বুদ্ধ করে চালিকা শক্তিতে পরিণত না করি দেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। ওনার এই যে গ্রামগঞ্জে মাইলের পর মার হেঁটে সফর করা, মানুষের দ্বারে পৌঁছানোর মূল বার্তা কিন্তু ছিল এটা যে না, তোমরা একা না, এ দেখো আমরা রাষ্ট্র ক্ষমতায় আছি, আমরা শাসনভার আমাদের হাতে, আমরা তোমার দ্বার গোড়ায় আছি, তুমি আগাও বা আমরা আগাই, তুমি পিছিয়ে আসো, অথবা তোমরা আগাও আমরা তোমাদের পিছনে আসি, বার্তাটা ছিল এমন। এরপরে ধরেন উনি যে সমস্ত সংস্কারমূলক কর্মকাণ্ড অতীতে কেউ করে না, এই যে খাল কাটা, মাছ চাষ বাড়াও, পতিত জমি, এটা কারোর মাথায় কিন্তু ছিল না। সবাই তখন মনে করছে তাই তো, আমার বাড়ির পিছনে খামাখা ওখানে দুবলা ঘাস হয়, নোংরা পড়ে থাকে, আচ্ছা আমি ওখানে 5টা ফসল ফলাই, অথবা 2টো লাউ গাছ লাগাই, অথবা 2টো মরিচের চারা রোপণ করি। এই কনসেপ্টটা জিয়া রহমান প্রথম বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন। এর পরিপ্রেক্ষিত হয়েছে একটা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, গণজাগরণ। যেই জাগরণে মানুষ কর্মের দিকে ফিরে গেছে, মানুষ সংগ্রাম করতে শিখেছে, মানুষ দেশ গঠনে উদ্বুদ্ধ, দেশপ্রেম তৈরি করে দেশ গঠনে উদ্বুদ্ধ হতে পেরেছে। এটা তার একটা বড় অ্যাচিভমেন্ট। আর এই যে আপনি আন্তর্জাতিক যে বিষয়টা বললেন, আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের খুব ইমেজ সংকটে ভুগছিলাম আমরা। যে তার আগে যেটা বললাম যে তলাবিহীন ঝুড়ি, আখ্যা, বমি খাওয়া, এই ইমেজ সংকট ফেরানোর জন্য ওনার যুগান্তকারী যে পদক্ষেপ ছিল যে আমার বিশ্ব দরবারে আমাকে আমরা জাতিগতভাবে যে আমরা অত উন্নত, এটা আমাকে শো করতে হবে। এই কারণেই তার মনের আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের সেন্টিমেন্ট ধারণ করে উনি দেখেন এই যে সৌদি আরবের যে কথাগুলো ওঠে, যেটাকে উনি এখান থেকে নিম গাছ নিয়ে যে সৌদি বাদশার ওখানে উপহার হিসেবে নিয়ে যে সৌদি বাদশা তাকে জিজ্ঞেস করেছিল এইটার পরে আমি আসি, তো এই নিম গাছটা নিয়ে যে ওখানে উনি রোপণ করলেন, এবং এটা নতুন একটা আইডিয়া, নতুন ধারণা, যারা ওই রাজা বাদশারা কোনোদিন কল্পনা করেনি, তারাও একটু হতভম্ব হয়েছে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত সুন্দর একটা কাজ করে দিলেন, আপনি কি চান, আপনার কি দেবো আমরা, টাকা পয়সা অর্থ সম্পদ কি চান, উনি কিন্তু বলেছিলেন আমি এসব কিচ্ছু চাই না, ছোট্ট একটা জিনিস চাই, কি বলে আমার দেশের থেকে জনসংখ্যা নিতে হবে, তোমাদের কাজের জন্য প্রচুর লোক লাগে, আমাদের এই জিয়াউর রহমান প্রথম পাইনিয়র, উদ্যোক্তা এবং
এটা সৃষ্টি বলা যায় যে উনি হচ্ছে প্রথম এই দ্বারটা মধ্যপ্রাচ্যে এই দেশের মানুষের যাওয়ার দ্বারটা উন্মোচন করে দিলেন উনি। এবং এই আর সেই জিয়া সাজা ধরেন এখন ওখানে তো আরবিতে মনে হয় জিয়া সাজাই বলে, তা জিয়া সাজা সারা পৃথিবীর মানুষ ওইটা কিন্তু ওখানে দেখে, এবং ওখানে ধারাভাষ্য দেয়, অনেক সময় লেখাও আছে। এইটা বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ মানচিত্রকে উত্থাপন করার এটা একটা আরেকটা বড় কাজ করেছিলেন ওই সময়, আপনাদের মনে আছে সবারই, দর্শকরা হয়তো জানেন, যা ওই ইরাক যুদ্ধের এই যে একটা মানে চালিকার শক্তির হয়ে এটার মুসলিম উম্মার জন্য কাজ করে মুসলিম বিশ্বে তার অবস্থান, তার নেতৃত্ব, তার ব্যক্তিত্ব যে জাহির করার যে একটা সুযোগ উনি পেয়েছিলেন, সেইটা সৎ মনে এবং দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে করেছিলেন উনি, কিন্তু প্রচারের জন্য। এর ফলস্বরূপ আমরা দেখতে পাই যে ইরাকেও কিন্তু আমাদের প্রচুর এদেশের ম্যান পাওয়ার কিন্তু সেখানে যায়, এবং এই ব্যক্তিত্ব যে উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেন এর পরিপ্রেক্ষিতে না যে দেশটার সাথে আমরা এখনো যাদের বিশ্বাস করি না, বৈরিতা মনে করি, আমাদের প্রতি বিমাতা সুলভ, সেই দেশেও জিয়াউর রহমান লাল গালিচা সম্বর্ধনা পাই, সেই দেশে তো ওনার কিন্তু নেচে নেচে ইয়ে নেওয়া লাগে না। উনি যখন পুরাতন ছবিগুলো দেখবেন যে কি ব্যক্তিত্বর ছটা, সেখানকার প্রতিদ্বর্ষা সমস্ত রাজনৈতিক যাদের সমস্ত কিছু হচ্ছে রাজনীতি দিয়ে মোড়ানো, সেই সমস্ত ভারতীয় ব্যক্তিবর্গরা জিয়াউর রহমানকে যে রিসিভ করেছিল একজন সামরিক ব্যক্তি হিসাবেও বা ছোট্ট গরিব দেশের একজন নেতা হিসাবেও, এটা আর কোনোদিন ফিরে আসেনি। এটার একমাত্র কারণ হচ্ছে জিয়ার ব্যক্তিত্ব, তার সততা, নিষ্ঠা এবং বুদ্ধিমত্তা, এই সমস্ত কারণে। 30 মে 1981-তে চট্টগ্রাম সার্কিট হাউসে এই বীরত্বপূর্ণ জীবনের অবসান ঘটে। কি স্মৃতি মনে পড়ছে ওই দিনের সেই কালো দিনটি আপনার কাছে? এটা তো আসলে আমরা যারা আবেগপ্রবণ হয়ে পড়ি, এগুলো আমাদের আবেগ চলে আসে আর কি, এটা কল্পনার বাইরে আর কি। হ্যাঁ, যে এরকম একটা মানুষ, উনি এইরকম নৃশংসভাবে তাকে হত্যা করা হবে, যার মিনিমাম কোনো কলঙ্ক নেই, কোনো দুর্নীতি নেই, স্বজনপ্রীতি নেই, অথচ মানে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এই মানুষটা এই জাতির কাছ থেকে তাকে কেড়ে নেওয়া হবে, এটা আমাদের জন্য ছিল একটা বজ্রপাতে আর কি মানুষ হতভম্ব হয়, তার থেকেও কঠিন। এটার ফ্লোটা একেবারে চট্টগ্রামের এই হত্যার পরের গল্পটি যেটা আমরা দেখি, চন্দ্রিমা উদ্যান তৎকালীন, পরবর্তীতে জিয়া উদ্যান, এখানে যে জানাজার যে মিছিলটি, যেটি রেকর্ড এখন পর্যন্ত এদেশের ইতিহাসে, এই ফ্লোটা, উনার এই ক্রিয়াকর্মগুলি মানুষ কতটা ধারণ করলে তার গায়েবী জানাজাই হোক আর সরজমিনে জানাজাই হোক, যে উপস্থিতিটাই এটি আসলে স্বাক্ষর রেখে গেছে কেন ঐতিহাসিক। আচ্ছা ফাইন, তার মানে দেখেন ওই ঘুরে ফিরে এক কথায় আসে যে জিয়ার অপরিহার্যতা, জিয়ার গ্রহণযোগ্যতা, শহীদ জিয়ার মানে তার স্বীকৃতি, সবকিছুই কিন্তু ওই জানাজার মধ্যেও নিহিত আছে। একটা মানুষ কোন পর্যায়ে পৌঁছালে 40 লক্ষ লোক তার জানাজাতে অংশ নেয় দলমত নির্বিশেষে, এটা তো আর নতুন করে তার কর্মকাণ্ডের আর ব্যাখ্যা লাগে না, ওটা তার অন্যতম একটা কারণ। আর আপনার আরেকটা বিএনপির এখান থেকে আমি এই দলকে ধন্যবাদ দেবো, তৎকালীন নেতৃত্বকেও, যে আমরা শহীদ জিয়াউর রহমানের এই নৃশংস হত্যাকাণ্ডে আঘাতপ্রাপ্ত হয়েছি, মুষড়ে পড়েছি, আমরা কিন্তু ভেঙে পড়িনি। কারণ আমাদের একটা এই শিক্ষাটুকু ওনার ওই কয় বছরের শাসনের মধ্যে ছিল, পেয়েছি আমরা রাজনীতি করতে, যে আপনার ঘটনা যাই ঘটুক, দেশ বাঁচাতে হলে পারে ইমান আমল স্থির রেখে শক্তি এবং সাহস নিয়ে আগাতে হবে। এই কারণে জিয়াউর রহমানের মৃত্যুর পরে আমরা পালিয়েও যাইনি, আমরা কিন্তু হতাশ হয়ে ঘরে আবদ্ধ হয়ে কান্নাকাটিও করে বেড়াইনি মাসের পর মাস। অনেকেই তো হচ্ছে যুগের পর যুগ হচ্ছে বাপের জন্য কাঁদে বেড়ায় আর কি, দেশে দেশে যায় বলে, কিন্তু আমরা কিন্তু আমাদের ম্যাডামও কোনোদিন ওইভাবে কান্না করে বেড়াই না জাতির সামনে। আমরা যারা বিএনপি করে আমরাও কান্না করি না, কারণ জিয়াউর রহমান কান্নার বস্তু না, জিয়াউর রহমান হচ্ছে জাগ্রত বস্তু, যে হচ্ছে জেগে ধারণ করা, যে জেগে শিখতে থাকতে শেখায়, যে এগিয়ে যেতে শেখায়। কাজে আমরা এই কারণেই আমরা আপনি তো মানে আমাদের এখানে অনেক দর্শকরা যারা আছেন, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হয়তো আমার এই কথাগুলো শুনবেন। আমরা ওই দিনই বিকেলবেলা কুষ্টিয়াতে হচ্ছে পাবলিক লাইব্রেরির যেটা হল বলে, ওই হলে আমরা প্রতিবাদ সভা করেছিলাম তদানীন্তন বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দর
মানে দুঃসাহসের সাথে আমরা এই কাজগুলো প্রতিবাদ মুখর হয়েছি। তখন থেকে আমরা কোনোদিন রাজপথ ছাড়ি নাই। ম্যাডাম খালেদা জিয়া একেবারে তা চেয়ার শাসনামলে যিনি ঘর থেকে বেরোননি, সেই ব্যক্তিকে রাজপথে আসতে হলো এই দেশের বা জাতীয়তাবাদকে টিকে রাখার জন্য, বিএনপিকে টিকে রাখার জন্য। তিনি তার জায়গা থেকে যে পরীক্ষা দিলেন, যেভাবে একাট্টা থাকলেন, মাঠে ময়দানে প্রান্তরে যেভাবে জনতার সাথে মিশে একটা নেতৃত্বের গুণসম্পন্ন বা আপোষকামিতা, আপোষহীনতা, আপোষের নেত্রী হওয়া, দেশনেত্রী হওয়া, এই যে টাইটেলগুলি তিনি অর্জন করলেন, এটি আপনার রাজনীতির গল্পে আপনার দেখা কতটা আসলে আলোকোজ্জ্বল? না, আসলে ম্যাডামের সঙ্গে তো জিয়া রহমানের সাথে যেমন আমাদের রাজনীতির তো নেতৃত্ব দিয়ে করার মতন পর্যায়ে আমরা ছিলাম না। হ্যাঁ, ছাত্র দল করতাম, যুব দল করতাম, এই ধরনের লোক, এবং আমরা বলা যায় একটা সাধারণ কর্মী বা ছোটোখাটো দিয়ে একটা পট্টদ আমরা বহন করতাম। কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার সাথে তো আমরা সরাসরি রাজনীতি করার আমাদের সৌভাগ্য হয়েছে। তো ওনার আশাটা ছিল হচ্ছে অপরিহার্য জাতির জন্য এবং বিএনপির জন্য। আর একটা কথা অস্বীকার করার তো যায় না, আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে লিগেসির তো একটা ব্যাপার থাকে, আপনার পরম্পরা যেটা আমরা এখনো বহন করি, একটা চেইন লাগে, একটা চেইন অফ কমান্ড লাগে, যেটাকে পরম্পরাও বলে অনেকেই। তাই পরম্পরার হিসাবেই মানে আমরা কর্মী বলেন আর দেশের মানুষ বলেন, তারা জিয়াউর রহমানের মতো না হলেও তার পরিপূরক হিসাবে কাউকে মনে মনে প্রত্যাশা করতে, এবং বিএনপির নেতাকর্মীদের চাপেই উনি তার সন্তান, তখনও নাবালক দুইজনই, সবাইকে ঠিক মানুষ করার জন্য যে শ্রম মেধা ব্যয় করার দরকার সেটা ঘাটতি করে উনি এই দলের হাল ধরেছিলেন। এবং সময় প্রমাণ করেছে যে জিয়াউর রহমানের শিক্ষা, দেশপ্রেম, তার শৃঙ্খলাবোধ এবং দলের প্রতি তার মহত্ব, মমত্ব, ভালোবাসা, এইগুলা যে বেগম খালেদা যে আমাদের দেশনেত্রী উনি ধারণ করতেন, এটা পরবর্তীকালে বোঝা গেল। এবং দেশ উনি ভালোবাসতেন সেটাও প্রমাণিত। এবং অন্যায় এবং জুলুম, অত্যাচারের বিরুদ্ধে যে একটা আশরাফুল মখলুকাতের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে রুখে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো, এটাও উনি বিশ্বাস করতেন। এই সব কিছুর বিশ্বাসের কারণে আজকে উনি এই যে খেতাবগুলো আপনি বললেন এটা অর্জন করেছে। এটা কিন্তু কোনোটাই আপনার ওই কোনো দেশে যে আপনার অর্জন করা জিনিস না, যে অমুক খেতাবে আপনাকে ভূষিত করলাম, অমুক ডক্টরেট দিয়ে দিলাম, অমুক একটা মেডেল দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এটা মাঠের রাইট রাইট। এই দেশের মানুষ তাকে আপসীন নেত্রী উপাধি দিয়েছে, কারণ 9টা বছর এই দেশের এরশাদীয় স্বৈরাচারের বিরুদ্ধে নিরলসভাবে একমাত্র উনি যুদ্ধ করেছেন। উনি 86 নির্বাচনেও যান নাই, আপোষ করেন নাই, কোনো সময় 88 সালে এসেও আপোষ করেন নাই। এই কারণে এটা তো যুক্তিসঙ্গত, কারণ এটা তো কোনো আবেগে বা কারোর দেওয়া ওর অরোপিত জিনিস না, এটা মানুষ দিয়েছে তাকে, এবং এটা যুক্তিসঙ্গতভাবে দিয়েছে, এটা প্রমাণ করার আর লাগে না। তারপরে উনি ধরেন এই যে দেশপ্রেমের যে উনি একটা দেশপ্রেমী একটা নেত্রী, যার দেশ ছাড়া কোনো কিছু না, এটার প্রমাণ 1/11 যখন এই 1/11 কুশীলবরা যখন তাকে ভয়ঙ্করভাবে চাপ প্রয়োগ করা হলো যে আপনাকে দেশ ছেড়ে যেতে হবে, দেশের বাইরে যেতে হবে, উনি যদি দেশ ছেড়ে যেতেন তাহলে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই অমানসিক নির্যাতনের শিকার হতেন না। উনি যদি দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করতেন তাহলে তার সহায় সম্পদ যতটুকু যা ছিল সমস্ত কিছু আজকে নষ্ট হতো না। এখানে কিছু রাজনৈতিক বিশ্লেষক একটা কথা বলছেন যে ম্যাডাম খালেদা জিয়া সেই সময় যদি তিনি দেশ ছেড়ে যেতেন তাহলে শেখ হাসিনা যে স্পেসটি পেয়েছেন সেটিও তিনি পেতেন না, কেননা ফর্মুলা ছিল -2। রাইট। অর্থাৎ তিনি কিন্তু বিএনপি নেতৃত্ব দিয়েও আওয়ামী লীগকে রাজনীতি করার একটা উর্বর পরিবেশও করে যান, যে আমি আর থাকলে তুইও থাক, যেহেতু বয়সে আবার কিন্তু ম্যাডাম খালেদা জিয়া শেখ হাসিনা চেয়ে বড়। এটাই তো বিএনপির ডিসেন্সি। অর্থাৎ আমরা যে বলি যে বহুদলীয় গণতন্ত্রের কনসেপ্টে আমরা ধারণ করি এবং এটা বিশ্বাসও করি। এই খেয়াল করেন জিনিসটা, যে আপনি যে কথাটা বললেন যে উনি যদি দেশ ছেড়ে যেতেন তাহলে আওয়ামী লীগেরও রাজনীতি করার সুযোগটা নষ্ট হয়ে যেত। তাইলে হাসিনা কিন্তু তখন বাইরে, উনি শর্ত দিয়েছিল, আপনারা ভিতরের অনেক কাহিনী হয়তো জানবেন এখন অনেকের লেখার থেকে, যে আমার কোনো আপত্তি নেই, আমি তো আসি বাইরে, কন্ডিশন হচ্ছে খালেদা জিয়াকে তোমরা যদি পাঠাও তাড়াতাড়ি তাহলে আমি মাইনে নেবো সব কিছু। কিন্তু বেগম জি ওই সময় বলেছিল এই দেশ আমার, এখানে আমি জন্মেছি, এখানে আমার মৃত্যু হবে,
এই ভূখণ্ড ছাড়া আমার সারা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও না, আমি কোথাও যাব না। আর এই না যাওয়ার পরিপ্রেক্ষিতে যে কথাটা বললেন, কারণ ম্যাডাম এইটুকু বিশ্বাস করে যে একটা বহুদলীয় বহুমতের চর্চা যদি একটা দেশে না থাকে, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি পোষণ করার স্তর স্পেস যদি না থাকে, তাহলে কোনোদিনই যে আমরা গালভরা কথা বলি গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, এটার পূর্ব সত্যই তো এইগুলা, তাই না? যে আপনার বহুমতের চর্চা থাকতে হবে। এই আপোষহীনতার নেতৃত্বই কিন্তু পরবর্তীতে ওই সরকারকে নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বাধ্য করলো এবং অবশেষে একটি নির্বাচন হলো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে চক্রান্তের কথা শোনা যায়, বিএনপিকে নাম মস্তে কিছু আসন দিয়ে একেবারে বড় কলেবরে আসন বন্টনের কথা শোনা যাচ্ছে এই জায়গা থেকে। এটা হয়তো প্রমাণ আমরা করতে পারি নাই, কিন্তু আমাদের পরিষ্কার একটা বুঝ আছে যে সে সময়ের 111-এর সরকারদের দুইটা, আপনাকে আমি কাহিনী বলি ছোট্ট। আমি তো অনেক মগজলে বাস করি, আমাদের যারা আরো এসব নিয়ে গবেষণা করেন তারা আরো ভালো জানেন যে দুইটা প্রস্তাব ছিল। একটা হচ্ছে ফার্স্ট তাদের প্রায়োরিটি ছিল হচ্ছে বিএনপি এবং বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে যখন প্রস্তাবটা দেওয়া হলো যে আপনি একটা জিনিস শুধু মেনে নেবেন, আমরা যে কাজটা করে ফেলেছি ভুল করেই করি আর যাই করি, আপনি আমাদের এই বৈধতা দেবেন। তা বেগম খালেদা জিয়া পরিষ্কার জানতেন যে এটা কত বড় অসাংবিধানিক একটা পদক্ষেপ এই কুশীলবরা এই সরকার গ্রহণ করেছে এবং কিভাবে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, মানে দুর্নীতির কথা বলে, দুর্নীতি রোধ করার কথা বলে মানুষকে কিভাবে নির্যাতন করেছে, বিএনপির অসংখ্য লোকের ইমেজ নষ্ট করার জন্য কল্পিতভাবে দুর্নীতির মামলা সাজানো, কারোর বাড়ির টিন উদ্ধার দেখানো, কারোর বাড়ির মুরগি উদ্ধার দেখানো, এই যে অকামগুলো এটা ওনার অন্তরে উনি ধারণ করতেন যে এই অন্যায়ের, যেমন অতীতে অন্যায়ের সাথে আপোষ করেননি, এই ক্ষেত্রে উনি এখানেও আপোষহীন নেত্রীর আর একটা তকমা ওনার মানে প্রমাণের জন্য এটাই যথেষ্ট যে উনি যখন এটা রাজি হলেন না যে না আমি তোমাদের যা চলছে, উনি ডাইরেক্ট বলেছিল কিন্তু যে আমরা চুলচিরা বিচার করব, যে সমস্ত কাজগুলো অন্যায় হয়েছে, অবিচার হয়েছে অথবা মানে আইনসম্মত না, এরা কিন্তু সেকেন্ড টাইমে হচ্ছে শেখ হাসিনার সাথে একটা দফারফাই গেছে, যেটা শেখ হাসিনা পাল্টে গেল এই আপোষহীনতার কারণে, যার কারণে 16টি বছর অর্থাৎ 15.5টি বছর আপনাদেরকে খুবই নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত হিসাবে রাজনীতি করতে হলো। একের এক ভোট বর্জনের নির্বাচন, পাতানো ইলেকশন কমিশন, ত্রাসের বাংলাদেশ এবং অরাজক একটি বাংলাদেশ এটাতে দেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপি যে প্ল্যাটফর্মটা তৈরি করে রেখেছিল, সাথে যুক্ত হলো ছাত্রদের আন্দোলন। এই আন্দোলনের লাস্ট যে ফ্লোটি, অবশেষে শেখ হাসিনা এবং তার গঙেরা যেভাবে এখান থেকে পালিয়ে গেল, এটি বিশ্বের সকল রাজনৈতিক দল এবং সকল রাজনীতিবিদদের জন্য চরম এবং পরমতম শিক্ষা এবং অভিজ্ঞতা কিনা? নিঃসন্দেহে এটা যেমন হচ্ছে আপনার ক্ষমতা চর্চা কিভাবে করতে হয় সেক্ষেত্রেও একটা শিক্ষা আছে এর মধ্যে। জি, পাওয়ার এক্সারসাইজ করলে কি হয় সে শিক্ষা আছে। আর মানুষ কি চায়, কতদিন আপনি একটা মানুষকে মানে চেপে রাখবেন আর কতদিন পরে সে জাগ্রত হবে, সেটা টাইম ফ্রেমের ব্যাপারে একটা শিক্ষা আছে কিন্তু এর মধ্যে। দেখেন এই 16 বছর বলি 15 বছর বলি আর যাই বলি না কেন, এটা কি ছিল এটা তো এখন আর বাংলাদেশের কেন পৃথিবীর সব মানুষই এটা এত আলোচনা হয়েছে, সবাই জানে যে এরা কি করে না, এরা সমাজ নষ্ট করেছে, রাষ্ট্র নষ্ট করেছে, প্রতিষ্ঠান সমস্ত প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলা ধ্বংস করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, বিচারের নামে অবিচার করা হয়েছে, সুশাসন বলতে কিছুই না, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদে মানে ভাবতে এমন। আগে মানুষ 1 কোটি 1 লাখের এইসব কথা আমরা গল্প শুনতাম যে অমুকের 1 কোটি টাকা আছে, অমুকের 2 কোটি টাকা, অমুক 1 লাখ টাকা ঘুষ খেয়েছে, কিন্তু ঘুষের ক্ষেত্রেও যে হাজার হাজার কোটি টাকা আসে এটা মানুষের কল্পনা শক্তির বাইরে ছিল। আপনার সম্পদ লুণ্ঠনে পাচারের ক্ষেত্রেও যে লক্ষ লক্ষ কোটি টাকার প্রশ্ন আসে এটা মানুষের কল্পনা শক্তির বাইরে ছিল। এই সমস্ত কিছুগুলো এখন মানুষ হতভম্ব, আশ্চর্য যে এটা কি সম্ভব। তাহলে এইরকম একটা ব্যবস্থাপনা আপনি 15টা বছর গুম করেছেন, খুন করেছেন, তারা আর কি আপনি মানে আমি একটা প্রতীক অর্থে ব্যবহার করছি যে তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন, কোনো জিনিস বাদ দেন। এই যে এখানে তো মানে আমরা আমার বাড়িটা এই যে এখানে এই মোড়ে আমরা বসতে পারতাম না, 5টা লোক নিয়ে বসলেও 5 মিনিট পরে খবর আসতো ভাই উঠে যান এখান থেকে, সিচুয়েশনগুলো ছিল এরকম।
এত কিছুর পরেও শিক্ষা হচ্ছে ওইটাই যে আপনি শেষ রক্ষা পালেন না। যে মানুষগুলোকে মনে হচ্ছিল যে সাধারণ মানুষ মেনে নিয়েছে যে এরা আর কোনোদিন যাবে না, অনন্তকালের ক্ষমতায়নের মতো করে তারা আছে, আর এইসব রাজনৈতিক দলগুলো যতই চিল্লাক মাঝে মাঝে ওদের নামে মামলা হবে, গ্রেপ্তার হবে, মার খাবে, হত্যা করবে, সেই মানুষগুলাই দেখেন যখন প্ল্যাটফর্ম পেল, স্পেস পেল, এবং আমি বলবো আল্লাহর তরফ থেকেই তাদের নফসের মধ্যে এটা মনে হয় ঢুকে গেল যে সেই মানুষ সাধারণ পুরুষ, মহিলা, শ্রমিক, কৃষক কে নামে নাই এই আন্দোলনে। একটা মা জীবন দেয়, একটা মা পুলিশ হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাচ্ছে আর মা যায় পিঠ থাপড়ায় বলছে যা বাবা চিন্তা করিস না। তাহলে এইরকম একটা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, যেখানে মা ছেলে গুলি খাওয়ার মুখে দাঁড়ায় আছে, মা যায় পানির বোতলটা দিয়ে বলছে পানিটা খেয়ে আগা। এই আন্দোলনের যদি শিক্ষা তো গ্রহণ করা সবার আমাদের নৈতিক ফরজ হয়ে দাঁড়াইছে যে সম্পদ লুণ্ঠন করলে, পরিস্থিতি বেগতিক দেখলে সেই সম্পদ ভোগ করা যায় না। হাসিনার ফেলে যাওয়া সম্পদ, তার মন্ত্রীদের ফেলে যাওয়া সম্পদ আমাদের কাছে একটা নজির। ক্ষমতা প্রয়োগ করে মানুষকে হত্যা নির্যাতন করলে যে রক্ষা পাওয়া যায় না, তাদের বেশ কিছু লোক নির্যাতনের শিকার হয়েছে, এখন গণপিটুনি খেয়েছে, তারাও মৃত্যু ভয়ে এখন বিদেশে পালায় আছে, এটা তার প্রমাণ। আর বাড়াবাড়ি করলে আপনি ক্ষমতায় থেকেই করেন আর ক্ষমতার বাইরে থেকেই করেন, বাড়াবাড়ি করলে মানুষের মন পাওয়া যায় না। আর মানুষে বিদ্রোহ করতে কখনো 2 দিন লাগে, কখনো 20 বছর লাগে। অনেক ক্ষেত্রে আল্লাহও সাজা কাউকে দেয় খুব শর্ট টাইমে, আবার অনেককে অনেক পরে দেয় সে। তা আমাদের কাছে মনে হয় যে না, হাসিনার শিক্ষাটা একদম শেষ পরিণতি পর্যন্ত আল্লাহ তাআলাও রক্ষা করেছিল, না হলে এত গুম হওয়া, মানুষের কান্না হাহাকার, আলেম ওলামা, মানুষের ওলামায়ে কেরামদের দাড়ি ধরে আপনি মারছেন, মুখ ফাটাচ্ছেন, দাঁত খুলে নিচ্ছেন, এই যে নির্যাতন কোন শ্রেণীর উপর করা হয়নি বলেন? নারী, শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, লক্ষাধিকের উপরে মামলা রয়েছে, কারো কারো একাধিক মামলা, এমনকি 100-র মতো মামলাও। আপনাদের দেশনায়ক তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়ার পুত্র, তার ক্ষেত্রেও কিন্তু 80-টির উপরে মামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন, এই ডক্টর ইউনূসের কিন্তু সারা বিশ্বে সম্মান থাকলেও এই মাটিতে তিনি দাঁড়াতে পারতেন না। তার মামলা থাকলে তিনি যে এজলাসে উঠতেন, ওই বিল্ডিংটি 8 তলা, 8 তলাতে উঠতে গেলে তাকে সিঁড়ি বেয়ে উঠতে হতো, লিফট বন্ধ করে দেওয়া হতো। বিএনপি কিন্তু সবসময় ডক্টর ইউনূস, দেশের এই মানুষটি নিয়ে সবসময় লড়াই করেছে। এখন বিএনপির এই দুর্দিনে বা বিএনপিকে নাজেহাল করার যে ষড়যন্ত্র সাবেক সরকার করেছিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এটি কবে নাগাদ আপনাদের এই চাওয়াটি রয়েছে যে রাজনৈতিক মামলাগুলি প্রত্যাহার করতে হবে, এই অনুধাবনটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যে আসিফ নজরুল সবসময় বিএনপির কথা বলতেন, উনি ত্যাগী হয়ে কথা বলতেন, তার কাছেই বা উপলব্ধিটি কখন হবে বলে মনে করছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু আপনাকে খুব অল্পতেই পরিষ্কারভাবে বলি অনুভবের ব্যাপার। যেটা দেখেন, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ, অত্যাচারী, জুলুমবাজ, যে কাউকে, আওয়ামী লীগ হোক আর যে কাউকে আপনি অত্যাচারী, ফ্যাসিবাদ এইসব যখন আখ্যায়িত করবেন, তার তো প্রমাণ করতে হবে, তাই না? তাহলে বিএনপির উপরে জুলুম করেছে বলেই তো মানুষ বলে যে আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিবাদ। অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে বলেই তো তারা হচ্ছে অন্যায়কারী। মানুষকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর সাজা ভোগ করার যত প্রক্রিয়া আছে সেগুলো তারা করেছে। বৃদ্ধ মানুষ, গ্রামের সহজ সরল মানুষ হাইকোর্টের বারান্দায় ঘুরেছে অ্যান্টিসেমিটারি জামিনের জন্য। এই চিত্রগুলো দেখার পরেই তো মানুষের, সাধারণ মানুষের মধ্যে ধারণা জন্মেছে যে সরকারটা আসলে অন্যায়কারী, জুলুমকারী। এমনি এমনি কেউ খেতাব দিয়ে তো জুলুম মানে প্রমাণিত করা যায় না। তাহলে এটা শিকার কারা? হাসিনা যদি মিথ্যা মামলার দেওয়ার কারণে জুলুম করার জন্য যদি ফ্যাসিবাদ দেওয়া হয়, তার শিকার তো আমরা। তাহলে আপনি ক্ষমতায় যারাই এখন আছে বা আসুক না কেন, এই অনুভবটা তাদের করা উচিত যে এই মিথ্যা মামলার কারণে যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে একটা গণ আন্দোলন হয়েছে, যে গণ আন্দোলনের ফসল আপনারা এখন রাষ্ট্র চালাচ্ছেন। তাহলে মামলা উঠবে না, এটা তো আরেক ধরনের বৈষম্য, আরেক ধরনের অন্যায়। ওটাই প্লিজ,
ডক্টর ইউনূস সাহেব প্লেনে থাকা অবস্থায় আমি অত্যন্ত শ্রদ্ধা ভরা, ওনাদের উপরই তো আমাদের এখন শেষ ভরসা। জি, তার মামলা আমরা জানি, এদেশের মানুষ যেমন তার মামলার ব্যাপারেও জানে যে এটা একটা অন্যায় করে মামলা, তাকে ফাঁসানোর জন্য অথবা তাকে বেইজ্জতি করার জন্য, যার জন্য তার মামলা যখন প্লেনে থাকা অবস্থায় প্রত্যাহার হয়, মানুষ এটা সাদরে গ্রহণ করে যে ন্যায় বিচার হইল। খালেদা জিয়ার মামলা বলেন, তারেক জিয়ার মামলা বলেন, সেগুলোও কিন্তু এরকম অন্যায় মামলা। সেই মামলাগুলো উচিত ছিল ওই মানে উনার প্রত্যাহার করে এইটা প্রমাণ করা যে মামলা এই দেশ আমরা পেয়েছি এই অন্যায় করে পরিপ্রেক্ষিতে, এই পরিবেশের কারণে আমরা ক্ষমতায় আছি। তারা কেন প্রত্যাহার করবে না? এতদিন হয়ে গেল, 2.5 মাস, তারেক জিয়ার সম্বন্ধে গভর্নমেন্টের কেন ভাষ্য থাকবে না? কারণ এই আন্দোলনে তারেক সাহেব যে ভূমিকা পালন করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা কোটার ছেলেরাও স্বীকার করেছে। উনি ওনার বক্তব্যে একদিন একটু কে যেন বক্তব্য দিল একদিন, সেনাপ্রধানও তার বক্তব্য একদিন বলেছেন। তাইলে আপনি আজ পর্যন্ত তারেক জিয়ার সম্বন্ধে কোনো কথা কেন বলবেন না? বেগম খালেদা জিয়ার উপরে জুলুম করা হয়েছে, তাকে হত্যা করার সমস্ত পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে, অভিযোগ আছে। সেই বেগম খালেদা জিয়াকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যে শক্তির বলে হয়ে যে বসে আছেন, আমি দুঃখের সাথে কথাগুলো বলছি, বাধ্য হচ্ছে বলতে, যে আমাদের ঘাড়ের উপরে, দেশের জনগণের ঘাড়ের মানে আন্দোলনের ফসলের উপরে পাড়া দিয়ে একটা দিনের জন্য কেন উপদেষ্টা পরিষদের একটা সদস্য, যে কেন বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সে একটা দলের প্রধান, দেশের মানুষ এখনো তার জন্য উন্মুখ হয়ে আছে, তার সাথে দেখা করার প্রয়োজনটাও তারা মনে করে না। এই ভদ্রতাটুকু, এই সৌজন্যতাটুকু কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা পাচ্ছি না। তারেক জিয়ার মামলা কি হবে, সে যে অন্যায়ের শিকার, এই স্বীকৃতিটুকু আজ পর্যন্ত আমরা পাইনি। এটা কিন্তু আমাদের দুঃখ আছে, অনেক আমাদের যন্ত্রণা বেদনা আছে, কিন্তু আমরা তারপরেও নীরব। আমাদের যে মূল আকাঙ্ক্ষা, যে জন্য মানুষ এই যুদ্ধ করেছে, এই হঠাৎ করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি, এটা দীর্ঘ পথ পরিক্রমার একটা অংশ, অনেক ঘটনার একটা অংশ। অতএব আমাদের মূল আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশে ভোট, মানুষের যে অধিকার প্রয়োগের 5 বছর পরে একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে নির্বাচন। এই ভোটের জন্য আমরা অপেক্ষা করছি, প্রয়োজনীয় সংস্কার। আপনি ভোটের জন্য অপেক্ষা করছেন, ভালো কথা। নির্বাচন কমিশন তৈরি হলো, লেভেল প্লেইং ফিল্ড হলো, প্রার্থিতারও ঘোষণা হলো বটে। লক্ষাধিক মামলা থাকা ব্যক্তির যে দলটি রয়েছে, এই জাতীয়তাবাদী দলের বিএনপির যারা রয়েছে, বিশেষ করে যারা শীর্ষস্থানীয় নেতা, তাদের ঘাড়েই তো মামলা। লেভেল প্লেইং ফিল্ড হবে কিভাবে? মামলা প্রত্যাহার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে, সেটি তো আগেই এক পেশে বিএনপিকে একেবারে চাপিয়ে রাখার মতো প্রেক্ষাপট হবে। তো সবার আগে যে চাওয়াটি, এই চাওয়াটি নিয়ে আসলে গণমুখী কর্মসূচির ব্যাপার বা গণমুখী চাওয়াটার ব্যাপারটাই আসলে গুরুত্ব দেওয়া উচিত কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আমাদের দলও সেটাই মনে করে, আমরা এই ব্যাপারে এত আশাহত না, কিন্তু আমাদের স্থির বিশ্বাস আছে যে এই ফয়সালাগুলো হতেই হবে এবং এই সরকারকেই করতে হবে। মামলা সংক্রান্ত বিষয়ে যে লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা বলছেন, এই সমতল ভূমি তৈরি করার ওনাদের দায়িত্বই তো এটা। ওনারা নির্বাচন কমিশন সংস্কার করবে, ভূমি পরিষ্কার করবে, মানে সমতল করবে, এবং মানে প্রত্যেকটা মানুষ যে হয়রানির কারণে এই ঘটনা, সেই হয়রানির সমস্ত বিধি ব্যবস্থা বন্দোবস্ত সবকিছু পরিপূর্ণ করার পরে একটা নির্বাচন হবে। এবং আমরা উনি দেরিতে হোক আর যখনই হোক, আমরা এই ব্যাপারে আশাবাদী, আমরা হতাশও না, গভর্নমেন্টের উপরে এই ব্যাপারে আমরা ক্ষোভও নেই। আমরা জানি যে এটার একটা করতেই হবে, প্রত্যাশা করছেন। হ্যাঁ, করছি। এবং আমরা এটাও জানি যে যদি এর বাইরে কেউ ভুল পথে পরিচালিত হতে চায় বা কেউ করতে চায়, যেহেতু সদ্য একটা অতীত আছে, সেই অতীতের পরিণতি শিক্ষা যেমন ক্ষমতা বর্তমান যারা রাষ্ট্র চালাচ্ছে তাদেরও নেওয়া উচিত। আমরা যারা রাজনৈতিক দলগুলা ক্ষমতায় যাওয়ার বা একটা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা গঠনের কথা চিন্তা করছে, আমাদের ওই শিক্ষাগুলা থাকলে পারে আমার মনে হয় এই সংকট সামনে এসে দাঁড়াবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের আলোচনা চলছে, আগে হোক পরে হোক আসবে। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসন জাতীয়তাবাদীর ঘাঁটি বলে পরিচিত। বারবার এখানে নির্বাচনকে একেবারে পর্যদস্ত করে জাতীয়তাবাদী আদর্শের নেতা যেন বিজয় হতে না পারে, নানা ধরনের চাপ আপনাদের উপর রয়েছে। আপনি ব্যক্তিগতভাবে অনেকগুলি মামলার এখন পর্যন্ত মানে সেগুলি মাথায় নিয়ে চলছেন। কুষ্টিয়াতে 4টি সংসদীয় আসনের মাঝে কুষ্টিয়ার 3 সংসদীয় আসনে বসে আমরা কথা বলছি। আপনি এই মাটির সন্তান, এই পৌর অঞ্চলের সন্তান,
জেলা বিএনপির দায়িত্বশীল হিসাবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আহ্বায়ক কমিটির আপনি দায়িত্বশীল। সেক্ষেত্রে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পরে আবার হয়তো স্থানীয় সরকার নির্বাচন আসবে, এই রাজনীতি এবং জনপ্রতিনিধিত্ব এই সমন্বয় ছাড়া আসলে জনসেবাটা মার্চ করার ক্ষেত্রে কিছু ব্যত্যয় থাকে। সেক্ষেত্রে আপনি এটিকে কিভাবে দেখছেন? জাতীয় সংসদ নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন, কোনটিতে জনাব কুতুবুদ্দিন আহমেদকে দেখা যাবে? না, ভালো কথা বলছেন। আসলে তো প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দেরই তো সর্বশেষ একটা গোল থাকে, যোগ্যতা অনুযায়ী যারা যারা ভাবে যে আমার সে ক্যাপাবিলিটি আছে, সক্ষমতা আছে, আমি পার্লামেন্ট করব বা স্থানীয় সরকারে যার যা স্তর যে যেটা লাইক করে, বা সক্ষমতা অনুযায়ী যেখানে পদায়ন করা হয় বা দল স্থির সিদ্ধান্ত গ্রহণ করে। তো দেখেন, আমি তো আসলে আমার বিএনপির কিন্তু একদম যেদিন বিএনপির জন্ম হয়েছে তার 2.5 মাসের মাথায় এসে 79 সালেই। তা 79 সাল থেকে আমি এই দলের সাথে আছি। আমি যখন ঢুকি তখন যুব দল করেছি, পরবর্তীকালে আমি ছাত্র, যেহেতু আমি লেখাপড়া করতাম, আমি ছাত্র দল প্রথম প্রতিষ্ঠা কমিটি কুষ্টিয়ার আমি সম্পৃক্ত ছিলাম। পরবর্তীকালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি জেলা ছাত্র দলের সভাপতি হিসাবে বেশ 3-4 বছর সময় পার করেছি। দীর্ঘদিন আমি কুষ্টিয়া পৌর কমিটির সেক্রেটারি ছিলাম 91 সালের পরের থেকে। বর্তমানে আমি পৌর কমিটিরও সভাপতি ছিলাম। তা রাজনীতির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যেহেতু আমার বিচরণ, আমি চিনি, জানি, প্রতিটা গলি চিনি, জনপদ চিনি, মানুষকে চিনি, কর্মীদের চিনি। তা আমার ভিতরে নির্বাচনের আকাঙ্ক্ষা বা থাকবে না, এটা তো মিথ্যা বলা হবে। আমি ইতিমধ্যে পার্লামেন্ট নির্বাচনে 91 সাল বাদে প্রত্যেকটা পার্লামেন্ট নির্বাচনে আমি নমিনেশন পেপার জমা দিতাম, দলের যে নমিনেশন আর কি। সেখানে আরো আমাদের দল যাকে যোগ্য মনে করেছে তারা প্রার্থী হয়েছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করে কাজ করেছি তাদের পক্ষে এবং আমরা সফল হয়েছি। তা পার্লামেন্ট নির্বাচনে আমি দলের মনোনয়ন যে চাইনি এমন না, প্রত্যেকটা 91 বাদে প্রতিটা নির্বাচনে চেয়েছি। তা সেই প্র্যাকটিস তো আমার, যেহেতু দল করে আমার ভুলবার কথা না, এটা তো আমার মাথায় থাকতেই পারে। 2 নম্বর হচ্ছে আমি কুষ্টিয়া পৌরসভার মেয়রের নির্বাচন করছিলাম। দুর্ভাগ্য, সবাই আপনারা জানেন যে ও সময় ভোট কিভাবে হতো, রাতে দখল আর দিনে দখল, হ্যাঁ রাতে বাক্স ভোটে আর দিনে দখল। তো ওই ভোট তো আর মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। আর সেক্ষেত্রেও আমার যেহেতু স্থানীয় নির্বাচন আমার একটা প্র্যাকটিস আছে, ওটাও মাথার মধ্যে মাঝে মাঝে কাজ করে না তা না। আবার আমাদের শহরের যারা মানুষজন আছে, আমার যারা ভালোবাসে সাধারণ মানুষ, তারা মনে মনে ভাবে যে এই লোকটা ওই সময় এই কারণে হয়নি, আমরা এই জায়গাটায় আবার দেখতে পারলে মনে ভালো। এরকম আমার কানে যায় সব কথা। সবকিছু মিলে আমাদের রাজনীতিবিদ হিসাবে আমাদের অন্তরে মগজে এগুলো ধারণ করি না এটা বলবো না, অবশ্যই করি এবং পোষণও করি। কিন্তু এই মুহূর্তে একদম অনেস্টলি বলছি, এই পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হব কি হব না, পৌর নির্বাচনে হব কি হব না, একেবারে সাংঘাতিক সত্যিভাবেই বলছি মাথার মধ্যে নেই। কারণ এত বড় একটা দায়িত্ব এখন পেয়েছি, দলটা তো আসলে দীর্ঘ 15 বছর তো আমরা নিয়মতান্ত্রিক পন্থায় যে সাংগঠনিক যে চর্চা, এটা কিন্তু আসলে আমরা করতে পারিনি। আমরা না করতে পেরেছি ঘরোয়া মিটিং, না আমাদের কমিটি মিটিং, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কোনো কিছুই হয়নি। তার মানে আমাদের রাজনৈতিক চর্চা 15 বছর শুধু রাষ্ট্র নষ্ট হয়নি, রাজনৈতিক সংগঠনগুলো রাজনৈতিক নিয়মতান্ত্রিক চর্চাটাও ধ্বংস হয়েছে। তা যেহেতু এটার চর্চার অভাবে আমাদের কর্মীদের যে ধরনের ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, যে ধরনের মোটিভেশন হওয়ার কথা ছিল, সেটা তো সঙ্গত কারণে একটু ব্যাহত হয়েছে। এই কারণে দলের মধ্যে নানান প্র্যাকটিসের অভাব, প্রশিক্ষণের অভাব, সবকিছু মিলে সবকিছু মিলে একটা জড়তা বলে একটু এলোমেলো একটা ভাব তো আছেই, এটা অস্বীকার করবোই বা কেন। সেক্ষেত্রে ত্যাগের বিচারে কমিটিতে জায়গা দেওয়ার সংস্কৃতিটা আসলে রাজনৈতিক সংস্কৃতির প্রধান নিয়ামক হওয়ার কথা। এক্ষেত্রে আপনার দায়িত্বশীলতায় এই নীতির রেখা আপনি কেমনভাবে করে যাচ্ছেন? অর্থাৎ 18 বছরের ত্যাগ তিতিক্ষা বিচার করে নেতৃত্বের কাঠামো সেট আপ করার গুরুত্বটা আসলে ফাইন। ওই প্রসঙ্গে আমিও আসছিলাম আর কি, যে এখন এইটা এই কারণে আমরা ওই সব মাথার থেকে বাদ দিয়ে, যেহেতু একটা দায়িত্ব আমাদের দল দিয়েছে, একটা প্রত্যাশা নিয়েই হয়তোবা যে প্র্যাকটিসের অভাবে যে এলোমেলো ভাবটা আছে
এই জিনিসটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসে একটা সাইজ আপ করা, আমাদের প্রতি এই আস্থা যেহেতু ওনারা রেখেছেন, তাহলে আমাদের সময়ও খুব কম। আমরা আশা করি যে নির্ধারিত টাইমে নির্বাচন হবে সংস্কারগুলো করে, তাহলে তো আমাদের আবার ভোটের রাজনীতি, আমাদের গণতান্ত্রিক সংগঠন হিসাবে যেটা মূল কাজ ভোটের রাজনীতি, তা সেটা চালু করতে হলেও তো আমাদের সংগঠন লাগবে, সুশৃঙ্খল সংগঠন। তা আমরা এই কাজটা শুরু করতে চাচ্ছি, এটা আমাদের এখন মূল চ্যালেঞ্জ, যে গোটা দলটাকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা অনুযায়ী যার যতটুকু প্রাপ্য সেটা ডিস্ট্রিবিউশন করা এবং দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে দলটাকে একটা সত্যিকার অর্থে জিয়াউর রহমান, খালেদা জিয়ারা যে স্তরে রেখে গেছেন সেই স্তরে আবার ফিরিয়ে নিয়ে আসা। তো এইটা আমরা একটা জিনিস মূল প্রাধান্য দেব, যেহেতু আমরাও নানান সময় শিকার হয়েছি, এটা অনুভব করে প্রাধান্য দেব। কে এখানে তো রাজনৈতিক দলের মধ্যে এইসব তো থাকে, এটা তো বোঝেনি আর কি, হ্যাঁ, পিক অ্যান্ড চুজ, ব্যক্তি পছন্দ, অমুক তমক নানান রকম। তা আল্লাহ যেন এটার থেকে আমাদের একটু বিরত রাখে। প্রথম থেকে আমরা সেই চেষ্টা করেও যাচ্ছি, যারা বিগত লড়াই সংগ্রামে যাদের অবদান ছিল, যারা ভালো সংগঠক এবং লড়াই সংগ্রামের ভূমিকা যদি বয়সের কারণে ঘাটতিও থাকে, যাদের দীর্ঘ পথ পরিক্রমার এই সময়টা রাজনৈতিক যে দক্ষতা, অর্থাৎ দলের রেগুলারিটি যারা মেনটেন করে, তাদের মধ্যে যারা দক্ষ লোকজন আছে, এই সবাইকে সমন্বিত একটা জায়গায় নিয়ে এসে দলটাকে, এখানে আমরা প্রাধান্য দেব হচ্ছে যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা, এইসব। কে কোন মতের, কে কোন কার বেশি পছন্দ করে অপছন্দ করে, এটাকে আমরা ইনশাল্লাহ দেব না। এইটার ব্যাপারে আমরা কমিটেড। জনাব তারেক রহমানকে আপনারা বারবার আশা করছেন, দেশের মানুষ আশা করছে। এখন তো নিরাপদ পরিবেশ রয়েছে, ছাত্র জনতা তাকে ভালোবেসেছে, দেশের মানুষ তাকে ভালোবেসেছে, তিনি নির্যাতিত একজন বিএনপি নেতা। তাকে এখন এদেশে যদি আপনারা আহ্বান করেন, তিনি যদি আসেন, যে মিথ্যা মামলাগুলি আছে, আদালত প্রাঙ্গণগুলি উজ্জীবিত হবে এবং ট্রায়ালের মাধ্যমে, বিচারিক কার্যক্রমের মাধ্যমে তার মুক্তি পাওয়াটাও তো সহজ হবে। কারণ আওয়ামী লীগের আমলেও কিন্তু আওয়ামী লীগের কোর্টও কিন্তু তাকে কিন্তু খালাস দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে অবিলম্বে আপনারা তারেক রহমানকে প্রত্যাশা করছেন কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে, ম্যাডাম খালেদা জিয়া বয়োবৃদ্ধ, 80-র কাছাকাছি বয়স, যিনি এদেশের গণতন্ত্র রক্ষায় একেবারে গণতন্ত্রের মাতা উপাধিও যিনি পেয়েছেন, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া, আপনার কুষ্টিয়া জেলা বিএনপির সকল সমর্থক, সকল ভোটার, সকল নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী সবার উদ্দেশ্যে আপনার সমাপনী মূল্যায়নী বক্তব্য। না, ঠিক আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা ফিরে পেতে চাই, এটা তো চাওয়া না, এটা আমাদের জন্য অনিবার্য এবং অপরিহার্য। আর কেন ফিরে পাবো না, এর তো কোনো মিনিমাম কারণ নেই। কারণ হচ্ছে তাকে দূরে রাখা হয়েছে একটা ফ্যাসিবাদী ব্যবস্থাপনার আওতায়। তাহলে সেই ফ্যাসিবাদ যদি মুক্ত হয়, তার এই দেশে তো তার ন্যায্যতা, উদার জমিন, এখন হ্যাঁ উদার জমিন, তাকে ফিরে আসার ব্যাপারে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে তো মানুষ এটাই বুঝবে যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো মনে হয় ঘাড়ে ছাওয়ার হয়েছে কারোর। এই তোকমা যেন আমরা যাদের উপর ভরসা করি তাদের জন্য এই তোকমা না লাগে, এটা আমরা এই কামনাই করি আর কি। কাজে এটা নিয়ে আমরা চিন্তিতও না এবং বিচলিতও না। আমরা পরিষ্কার বুঝি যে অনিবার্যভাবেই আমাদের মাঝে উনি অচিরেই ফিরে আসবে এবং এই দেশের অধিকার নিয়ে, সন্তান এর অধিকার নিয়ে, এই দেশের নাগরিকের অধিকার নিয়ে। কাজে এটা আমাদের খুব একটা বিচলিত করে না তার ফিরে আসার শঙ্কাটাকে। আর 2 নম্বর হচ্ছে, আমরা সরকারের কাছে একটা পরিবেশ চাই, এদেশে একটা তারা সংস্কার করুক, অবাধ নিরপেক্ষ যে নির্বাচনের আশায় মানুষ বুক পেতে বসে আছে, সেই নির্বাচন হবে। সেই নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে, পছন্দ করবে, তারা রাষ্ট্র ক্ষমতায় যে ইনারা জয় ভালো কাজটুকু করবে, তারপরে যতটুক বাদ থাকে তারপরের থেকে তারাও কাজ করে যাবে এবং অতীত যেন আমাদেরকে কখনোই আর ওই পথে আকর্ষণ না করে, সেই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো। আর আমার স্থানীয় নেতৃবৃন্দের কাছে আমার একটা আহ্বান থাকবে, আমাদের উপরে আশা রাখেন, ইনশাআল্লাহ আমরা নিরাশ করব না। জ্ঞানত আমরা দলটা একটু সুসংগঠিত করতে চাই, এর জন্য কুষ্টিয়ার সমস্ত স্তরের আমাদের নেতাকর্মীদের আমাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। কারণ কাজটা অনেক কঠিন, অনেক জটিল এবং সম্মিলিত শক্তি আর উদ্যোগ ছাড়া এটা কখনোই পারা যাবে না। আমার বিশ্বাস এখানে যারা আছে আমাদের নেতাকর্মীরা, আমাদের সহযোদ্ধারা, তারা এই ব্যাপারে সবাই উদার, ইতিমধ্যে তার প্রমাণ
পেয়েছি আমরা দায়িত্ব পাওয়ার পরে আমাদের কর্মীরা যেভাবে উজাড়ভাবে আমাদের ভালোবাসছে, যেভাবে আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে, তা আমরা এই ব্যাপারে আশাবাদী। আর একটা জিনিস আমি সবাইকে অনুরোধ করব, যারা দর্শক শ্রোতা আছেন, আমাদের দেশনেত্রী, আপনারা, আমি আগেও বলেছি, এই ফ্যাসিবাদের নির্যাতনে নিপীড়নে আজকে উনি অত্যন্ত কষ্টের মধ্যে আছে। আমরা তো তাকে সবচেয়ে বেশি চাই যে উনি আবার তার সক্ষমতা প্রদর্শন করে, শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা দিয়ে আবার জনগণের কাতারে আসুক। এই জন্য আপনারা আল্লাহর কাছে, আমরা তার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও যেন অতি দ্রুত এই দেশের মানুষের মাঝে ফিরে এসে উনি যেভাবে সে সময় গ্রামগঞ্জে জনতার কাতারে সামিল হয়েছিলেন, সাধারণ মানুষের কাতারে সামিল হতে পারে, সে ব্যাপারে আপনাদের দোয়া কামনা করছি, সহযোগিতা কামনা করছি। এবং আমার এই কথা এতক্ষণ ধরে যারা শুনলেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আর আপনি যিনি সঞ্চালক আছেন, আপনাকে আর বারবার ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি কৃতজ্ঞ যে আমার মতো একজন নগণ্য কর্মীর দীর্ঘ সময় ধরে আপনি আমার কথা শোনার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, আমার কথা বলার ক্ষেত্রে তথ্যপাত্র দিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনাকেও আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূল। আমরা একটা নতুন বাংলাদেশ দেখেছি, সেই বাংলাদেশটি এমন হবে কেউ হয়তো প্রত্যাশা করতে পারেনি। অনন্তকাল ক্ষমতায় থাকবে এমন একটি ম্যাটার তারা তৈরি করেছিল, কিন্তু পতনের ঘণ্টাধ্বনি একেবারে টাকটাক করে প্রতিটা পর্বে পর্বে বেঁচেছে, হয়তো তারা শুনতে পায়নি। এমনই পতন, যে পতনের আর কোনো থাকে না রতন। এমন অবস্থায় এদেশের মানুষ ঘুরে দাঁড়াতে চাচ্ছে। এদেশের মানুষ অর্থ হারিয়েছে, এদেশের মানুষ জীবন হারিয়েছে, এদেশের মানুষ স্বপ্ন কিন্তু হারায়নি, স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপিকে সবচেয়ে বেশি এখন পর্যন্ত মানুষ ধারণ করেছে, কারণ এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েই কিন্তু আন্দোলনটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে গেছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা রয়েছে, আজকের আলোচক যে প্রত্যাশাগুলি করেছেন, দেশের মানুষ যে প্রত্যাশাগুলি করছে, সেই প্রত্যাশা পূরণ করে তারা তাদের জায়গায় আসলে তারা যে সঠিক ন্যায়পাল, সঠিক দায়িত্বশীল, তাদের যে গুড জাজমেন্ট মাইন্ড নিয়ে তারা সেখানে বসেছেন, সেটির প্রমাণ দিবেন বলেই দেশবাসী মনে করে। দর্শক, আজকের আলোচক দীর্ঘ সময় ত্যাগের রাজনীতি করেছেন, জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, কিন্তু তাকে বিজয় হতে দেওয়া হয়নি। স্বপ্ন তার রয়েছে, তার ত্যাগ বিচারে, তার দায়িত্বশীলতা বিচারে দল তাকে সংসদ সদস্য হোক বা স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো একটি জায়গায় দেওয়া হোক, এটি তার নেতাকর্মী এবং ভক্ত সমর্থকরা প্রত্যাশা করে। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার বা আজকের আলোচককে নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।